লন্ডন ক্লিনিক থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় রাত 9:30টায় তারেক রহমানের সঙ্গেই তার বাসায় পৌঁছান তিনি। এ নিয়ে 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসার পর ছেলের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত না হয় আপাতত বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পৌঁছেই ভর্তি হন বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। চিকিৎসা চলে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে। এক 11-র মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছেন, ওই সময়ের সবচেয়ে বড় ভুক্তভোগী তাদের দল। আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা দাবি করে এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী শুক্রবার। দিনটিতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। অনন্তকাল সংস্কার চলবে, নির্বাচন হবে না, এমনটি হতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ্য করার মন মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য তার। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পরে দলের পল্টন কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরেকটি 1-11-র মতো সরকার গঠন প্রশ্নে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চলছে। তবে পরিস্থিতির ভয়াবহ পরিণতির ভুক্তভোগী বিএনপি। কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। 2007 সালের 1-11-র যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি কেউ কিছু বলে থাকেন, আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি এর কোনো দায়িত্ব বহন করে না। এছাড়া বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন তার ফল ভালো হবে না বলে সতর্ক করেন এই বিএনপি নেতা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এই মন্তব্য করলেন। বুধবার বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বিএনপির অবস্থান নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এছাড়া শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য আবারও 1-11 সরকারের ইঙ্গিত বলে মন্তব্য করেছিলেন নাহিদ ইসলাম। চলমান রাজনীতি ও কেন্দ্রীয় নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে সামনে আসছে নতুন এক সমীকরণ। এ নিয়ে কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের বক্তব্যে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। এই অবস্থা কি হঠাৎ করেই নাকি এটি স্বাভাবিক? বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য আসছে এই বক্তব্য কিন্তু বিএনপি তারা সিদ্ধান্ত নিয়েই বক্তব্য দিচ্ছে। বিএনপির যে মূল লক্ষ্য সেটি হচ্ছে নির্বাচন, এবং বিএনপি যে দলীয় ফোরাম স্থায়ী কমিটির বৈঠক সেখানে তারা আলোচনা করেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে বছরের শুরু থেকে তারা যদি নির্বাচনের জন্য বা এই সরকারকে চাপে রাখে নির্বাচনের দাবিতে, সেক্ষেত্রে হয়তো ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন পেতে পারে। এ কারণে মূলত আমরা দেখছি যে সম্প্রতি বিএনপি মহাসচিব তার বিভিন্ন সভা সমাবেশ বক্তব্যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা বা নির্বাচনের দাবি সেটিকে জোরালোভাবে তুলে ধরছে। আমরা গত 2 দিন আগেও দেখলাম বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের যে সমালোচনা সেখানে বলেছেন যে এই সরকার সব ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারছে না। এটি কিন্তু গত 6 মাসে এরকম বক্তব্য গত পরশুদিন এটি প্রথম ছিল বিএনপি মহাসচিবের, এবং এই বক্তব্যের পরপরই আমরা বিএনপির আরও বেশ কয়েকজন নেতার বক্তব্য দেখেছি। তাদের বক্তব্যের সুরও কিন্তু একই রকম।
এখানে অন্তর্বর্তী সরকারকে তারা একটু চাপে ফেলার চেষ্টা করছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এখন আপাতত। এবং বিএনপি নেতাদের যে বক্তব্য, বিভিন্ন নেতারা বলছেন যে যদি সরকার তাদের দাবি অনুযায়ী বা তাদের যে নির্বাচনের দাবি সেই দাবি মেনে না নেয়, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করতে চায়, সেক্ষেত্রে হয়তো তারা আন্দোলনের দিকেও যেতে পারে। বিএনপি এমনটিও কিন্তু বিভিন্ন বক্তব্যে বা সভা সমাবেশে ইঙ্গিত দিচ্ছে। এখন আওয়ামী লীগের সাথে যে বিএনপিকে মেলানো, এটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আছে। বিএনপি বলছে অন্তর্বর্তীকালীন সরকার বা একটি মহল বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দিচ্ছে। আবার আমরা দেখলাম যে উপদেষ্টাও বললেন, নাহিদ ইসলাম বললেন, তিনিও কিন্তু বললেন যে বিএনপির বক্তব্য আওয়ামী লীগের সুর, একই সুরে তারা বক্তব্য দিচ্ছে। আসলে এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এটি রাজনীতির মাঠে খুবই স্বাভাবিক। এবং এই 6 মাস হতে চললো অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, দেশের দায়িত্ব নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি থেকে, অর্থাৎ এই বছরের শুরু থেকেই এরকম পরস্পর বিরোধী বক্তব্য এটি কিন্তু অনেক বেড়ে গেছে। এবং আমরা দেখেছি যে কয়েকজন উপদেষ্টাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কঠোর সমালোচনাও করেছেন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বিভিন্নভাবে চাপে ফেলে তারা ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন দেয় সেজন্য তারা এরকম বক্তব্য দিচ্ছে। এবং বিএনপি বলছে যে যেহেতু 15 বছরেরও বেশি সময় দেশের মানুষ ভোট দিতে পারেনি, সে কারণেই তারা দ্রুত নির্বাচন চাইছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তো সব পক্ষই একমত, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নানা ইস্যুতেই বিএনপির দ্বিমত হচ্ছে, এটি কেন হচ্ছে? দেখুন, রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে এখানে বিএনপি কিন্তু স্পষ্ট বক্তব্য দিয়েছে, তারা যদি রাজনীতি করতে চায় তাহলে সরকার থেকে বেরিয়ে এসে তারা রাজনীতি করুক। এখানে বিএনপির অভিযোগ, তারা সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন তারা একদিকে সরকারে আছেন, আরেকদিকে রাজনৈতিক দল গঠনে পেছন থেকে ইন্ধন দিচ্ছেন। বিএনপি এটি পছন্দ করছে না এবং বিএনপি চাইছে যদি তারা রাজনীতিতে আসতে চায় তাহলে প্রকাশ্যে সরকার থেকে বেরিয়ে এসে ঘোষণা দিয়ে রাজনীতিতে নামুক। এক্ষেত্রে বিএনপি তাদেরকে স্বাগত জানাবে, এটি বিএনপির বক্তব্য। এবং এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে ছাত্রদের পক্ষ থেকে একটি দল ঘোষণার আলোচনা গত বেশ কিছুদিন যাবতই হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এটি ফেব্রুয়ারির 15 তারিখের দিকে একটি দলের ঘোষণা আসতে পারে। এখানে আসলে ছাত্রদের মধ্য থেকে কারা কারা থাকবে এই বিষয়টি কিন্তু এখনও চূড়ান্ত না। এবং উপদেষ্টা পরিষদে যেসব ছাত্র প্রতিনিধি আছে তারাই দলে যুক্ত হবেন কিনা এটিও কিন্তু এখনও স্পষ্ট না। যদিও আমরা এখানে দেখছি যে বিভিন্ন ব্যানারে এই রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা বা উদ্যোগ এটি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় কিন্তু দেখে থাকি যখন পালাবদল হয় বা এরকম অন্তর্বর্তীকালীন সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি, তখন কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো রাজনৈতিক নতুন মোর্চা গঠন হয়, এটি স্বাভাবিক এবং বিএনপি এরকম প্রক্রিয়াকে খুবই স্বাভাবিক হিসেবেই দেখছে। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। সম্প্রতি কয়েকটি পণ্যে ভ্যাট বাড়ানোর পর সমালোচনার মুখে তা কমিয়ে আনে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা বলছেন যারা ভ্যাট দিচ্ছেন তাদের ভ্যাট না বাড়িয়ে এর আওতা বাড়াতে হবে সরকারকে। এতে সরকারের রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি ক্ষতি থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা। সিলেটে রেস্টুরেন্ট, পোশাক, মিষ্টি সহ বিভিন্ন প্রতিষ্ঠান মিলে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে লক্ষাধিক। এর মধ্যে ভ্যাটের আওতায় আছে অর্ধেক প্রতিষ্ঠান। তবে কিছু পণ্যের ভ্যাট পুনঃনির্ধারণে প্রভাব পড়বে প্রতিষ্ঠানগুলোতে। অনেক প্রতিষ্ঠানে তুলনামূলক কমছে বিক্রি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকার হারাবে বিপুল রাজস্ব। আমরা তো মনে করেন যে কোনো জিনিস বাড়াতে হলো একটু পরিকল্পনা নিয়ে বাড়াতে হয়, হুট করে বাড়াইয়া দিলাম, পরে আমাদের ব্যবসার দোষ নেমে গেল। রাজশাহীতে ৮০,০০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলেও ভ্যাট প্রদান করেন মাত্র ৩৪,০০০ প্রতিষ্ঠান। ব্যবসায়ী নেতারা বলছেন অর্ধেকের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ভ্যাট না দিয়েই ব্যবসা করে যাচ্ছে, অথচ যারা ভ্যাট দিচ্ছে শুধু তাদের উপর চাপ বাড়ছে। সব মিলিয়ে 500 রেস্টুরেন্ট হবে, কিন্তু আমরা নিয়ম নীতি মেনে, আমি যতদূর আমার জানি যে ভ্যাট ট্যাক্স দিয়ে আমার রেস্তোরাঁ সেক্টর ১০০টার মতন প্রতিষ্ঠান এগুলো ভ্যাট ট্যাক্স দিচ্ছে। চট্টগ্রামে ১ লাখের বেশি প্রতিষ্ঠানের সক্ষমতা থাকলেও ভ্যাট প্রদান করে সর্বোচ্চ ৫০,০০০। অসাধু কিছু সরকারি কর্মকর্তাদের যোগসাজশে ভ্যাট ফাঁকি চলছে বলে অভিযোগ অনেকের। সবগুলি ব্যবসা প্রতিষ্ঠান, দোকান যাই আছে তাদেরকে ভ্যাটের আওতায় নিয়ে আসা এবং একই সাথে তারা জনগণের কাছ থেকে যে ভ্যাটটা আদায় করছে সেটার এসিআর মেশিন ব্যবহারের মাধ্যমে সেটা নিশ্চিত করা। সরকারি হিসেবে গত জুলাইয়ে ১,২২৭ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ১,০৬০ কোটি টাকা। আগস্ট ও সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রার কম ভ্যাট আদায় হয়। সরকারের রাজস্ব বাড়াতে ভ্যাট না বাড়িয়ে এর আওতা বৃদ্ধি
ও স্বচ্ছতা আনার দাবি সংশ্লিষ্টদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ভ্যাট বাড়ানোর প্রভাব চট্টগ্রামে কোন কোন খাতে বেশি পড়েছে, আর এর পরিধির বাইরে কি পরিমাণ প্রতিষ্ঠান রয়েছে? পরিধির মধ্যে আসলে ভ্যাটের আওতায় প্রায় 50,000-এর মতো প্রতিষ্ঠান বা ব্যবসায়ী রয়েছে। তবে ভ্যাটের যে সীমা সেটি আসলে ভ্যাট কর্মকর্তারা বলছেন সেটি প্রায় 1 লাখের কাছাকাছি, কিন্তু সবাই আসলে ভ্যাটের আওতায় আসছে না। ফলে তারা যে প্রতি বছর যে লক্ষ্যমাত্রা থাকে, অর্থাৎ প্রত্যেক আর্থিক বছর যে তাদের লক্ষ্যমাত্রা থাকে সেটি আসলে অর্জিত হয় না। এবং যারা ভ্যাটের আওতায় রয়েছেন, যারা ভ্যাট নিবন্ধন করেছেন, তাদেরও অনেকে আসলে নিয়মিত ভ্যাট পরিশোধ করছেন না। আমরা দেখেছি ভ্যাটের যে বাড়ানোর পরে সেটি বিশেষ করে দ্রব্যমূল্য, অর্থাৎ যেটি আসলে নিত্যপণ্য ব্যবহারের যে প্যাকেটজাত দ্রব্যপণ্যগুলো আছে সেগুলোতে আসলে ভ্যাটের আকার বেড়েছে। এবং ইতিমধ্যে খুচরা ব্যবসায়ীরা সেটি আসলে 1 থেকে 2 টাকা করে প্রতি পণ্যে আসলে বাড়িয়ে নিচ্ছেন। এবং তারা বলছেন যে তারা যে কাঙ্ক্ষিত যে সরবরাহ প্রতিষ্ঠানগুলো থেকে সেটিও পাচ্ছেন না। এবং প্রতিষ্ঠানগুলো থেকেও বলা হচ্ছে যে দামের একটি পরিবর্তন আসবে শীঘ্রই, সেটির আগে আসলে দাম বাড়তি নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে ভ্যাটের পরিধি বাড়ানোর জন্য আসলে এখানকার ভ্যাট কর্মকর্তারা যেটি আগেই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফডি যেটি করা হয়েছিল, সেই মেশিন স্থাপনগুলোতে আসলে চট্টগ্রামের ব্যবসায়ীতে বিশেষ করে বড় বড় যে বিপণী বুথেনগুলো রয়েছে চট্টগ্রামে, সেখানে আসলে ব্যবসায়ী নেতাদের বা ব্যবসায়ী সমিতিগুলোর কিছুটা অনীহা রয়েছে। ফলশ্রুতিতে তারা সনাতনী পদ্ধতিতে আসলে ভ্যাট আদায় করছে। সেখানে অনেক আসলে ভ্যাট ফাঁকি দেওয়ার একটি সুযোগ থাকে বলে বলছেন ভ্যাট কর্মকর্তারা। ফলে সেটি তারা চাচ্ছেন যে পুরো দৌড়ে যারা আসলে ভ্যাটের নিবন্ধনের আওতা রয়েছেন তাদেরকে আসলে একটি প্রক্রিয়ার মধ্যে অর্থাৎ ডিজিটালাইজেশনের মাধ্যমে নিয়ে আসা, ফলে একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতা যাতে নিশ্চিত হয় তারা সেটি নিশ্চিত করতে যাচ্ছেন। তবে ব্যবসায়ী নেতাদেরকে নানাভাবে তারা এখনো চেষ্টা করছেন সেটি বোঝানোর। তবে এবং আরেকটি বিষয় যেটি ক্রেতাদের সাথেও ক্রেতাদের মধ্যে আসলে ভ্যাট প্রদানে বা ভ্যাট আদায় করছেন সেটির আসলে তারা খুব বেশি সচেতন নয়। ফলে অনেকে আসলে ভ্যাট নিলেও সেটি আসলে পরিশোধ করছে কিনা সেটি জানছেন না। ফলে ভ্যাট কর্মকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার কথা বলেছেন তারা। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বগুড়ার পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে কি পরিমাণ বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে কতগুলি প্রতিষ্ঠান ভ্যাট দিচ্ছে, আর ভ্যাট বাড়ানোর ফলে কি ধরনের প্রভাব ব্যবসা বাণিজ্যে পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? ভ্যাটের আওতায় পরে এমন কত বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে এরকম কোনো পরিসংখ্যান আমাদেরকে জানাতে পারেনি ভ্যাটের যে কর্মকর্তা রয়েছেন তারা। তবে আমাদের কাছে যে প্রাথমিক তথ্য রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সমিতি থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে অন্তত ছোট বড় 1 লাখেরও বেশি প্রতিষ্ঠান রয়েছে যারা ভ্যাটের আওতায় থাকার কথা, তারা এখন ভ্যাট দেন না। হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ভ্যাট দিলেও তারা কি পরিমাণ ভ্যাট দিচ্ছেন সেটিও বলা খুব কঠিন, কারণ অনেক সময় আমরা যে মেশিনের মাধ্যমে ভ্যাটটা গ্রহণ করি সেটি বিকল থাকে এবং ভ্যাট কর্মকর্তাদের মধ্যেও যারা অসাধু তারা এক ধরনের সহযোগিতা করেন এই ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কম ভ্যাট দেওয়ার ক্ষেত্রে। এর বিনিময়ে তারা কিছু বাড়তি সুবিধা নেন। আমি একটি হোটেলে দেখেছি যে একজন ভ্যাট কর্মকর্তা তার সপরিবারে এসে সেখানে খেয়ে দিয়ে চলে গেলেন, কোনো টাকা দিলেন না। এবং পরে আমি জানতে চেয়েছিলাম যে এনারা কারা, যে কেন এখানে এসে খেলেন অথচ টাকা দিলেন না। তখন জানা গেল যে এরা ভ্যাটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিবার, এই কারণে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি এবং এরা এইরকমই করে বলে হোটেল মালিকদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এর বাইরেও ভ্যাট কর্মকর্তাদেরকে আমাদের দেখা যে বিষয়গুলো সেটি হলো যে অনেক সময় বাড়তি টাকা নিতে দেখা গেছে। আমি গতকাল রাত্রে বগুড়া চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। তিনি একটা বিষয়ে নিশ্চিত করে বলেছেন যে ভ্যাট যদি না বৃদ্ধি করে ভ্যাটের আওতা বাড়ানো যায় তাহলে সরকার অনেক বেশি লাভবান হবে। সেক্ষেত্রে তারা বলছেন যে সব প্রতিষ্ঠান এখনও ভ্যাটের আওতায় আসে নাই সেগুলোকে তারা তালিকাভুক্ত করতে পারে এবং ভ্যাট নিতে পারে। এর পাশাপাশি তারা আরেকটা পরামর্শ দিয়েছেন, সেটি হলো যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার নাই, সুতরাং এই সিদ্ধান্তটা জনগণের ওপর যার প্রভাব পড়তে পারে এরকম সিদ্ধান্তটা এই মুহূর্তে না নেওয়ার জন্যই তারা পরামর্শ দিয়েছেন। এবং তারা বলছেন যে যখন কোনো গণতান্ত্রিক সরকার আসবেন বা রাজনৈতিক সরকার একটা ক্ষমতায় আসবেন তখন তারা সিদ্ধান্ত নেবে যে জনগণের উপরে কি পরিমাণ ভ্যাট রাখলে তারা সহনীয় পর্যায়ে থাকবেন। সব মিলিয়ে যেটি আমরা দেখতে পেয়েছি যে বগুড়ার হোটেলগুলো থেকে কিছু ভ্যাট নেবার ফলে বাড়তি দাম নেওয়া শুরু হয়েছে এবং পণ্যের দাম যেসব নেওয়া হচ্ছে
হচ্ছে সেটা কোনো কোনো ক্ষেত্রে ভ্যাটের যে পরিমাণ তার থেকে বেশিও নেওয়া হচ্ছে। আর ছোট ছোট যেসব রেস্তোরাঁ রয়েছে যেগুলো ভ্যাটের আওতায় নেই, তারা দাম নিচ্ছে ঠিকই বেশি, কিন্তু তাদেরকে ভ্যাট দিতে হবে কি না এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আর ভ্যাট কর্তৃপক্ষের বিরুদ্ধে এরকম ভ্যাট বাড়ানোর পরে অভিযোগ ওঠে নানা ধরনের, ঠিক একই ধরনের অভিযোগ আমরা এবারও পাচ্ছি এবং ইতিমধ্যেই তার কিছু নমুনাও আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রত্যাশা অনুযায়ী ভ্যাট না কমায় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ক্ষুদ্র উদ্যোক্তারা। বর্ধিত ভ্যাটের কারণে 30% পর্যন্ত বিক্রি কমে যাওয়ার ঝুঁকিতে পড়বে বিনিয়োগ, বলছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারকে ভ্যাটের হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। তাগিদ দিয়েছেন করের আওতা বৃদ্ধির ওপর। প্রায় 100 পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর পর দেশব্যাপী সমালোচনার পরিপ্রেক্ষিতে কিছু পণ্য ও সেবার ভ্যাট কমিয়েছে সরকার। অবশ্য এর বাইরেও অনেক পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট ও সম্পর্ক শুল্ক রয়ে গেছে। নন এসি হোটেল, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক, মিষ্টান্ন ভাণ্ডারে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার হয়নি। এসব খাতে ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এর আগে এসব খাতে ভ্যাট ছিল 7.5%, অর্থাৎ এসব পণ্যে ভ্যাট 2.5% বেড়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, চড়া মূল্যস্ফীতির বাজারে নতুন করে কর দিয়ে পণ্য কিনতে উৎসাহী হবেন না ভোক্তারা। এতে এসব খাতে বিক্রি কমেছে 20 থেকে 30% পর্যন্ত। ঈদের সিজনগুলোতে আমাদের একটা টার্গেট থাকে, তো এই ভ্যাট আরোপের কারণে দেখা যাচ্ছে আমাদের সেলটা কমে যেতে পারে। একটা বিরূপ প্রতিক্রিয়া তো থাকবেই। 7.5 থেকে 2.5% বেড়ে গেছে, তাহলে 400 টাকা 2.5% কত আসে? এবার করে আমরা জাস্ট একটা 20 টাকা করলাম, এতে আমাদের 20-30% সেল অলরেডি ডাউন। এটা দ্বারা আরও একটা ক্ষতি হবে যে আমাদের প্রান্তিক অঞ্চলের লোকজন দুগ্ধ যে জিনিসটা, দুধটা, ডেয়ারি ফার্মটা, সেটাও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের দাবির মুখে রেস্তোরাঁ শিল্পে ভ্যাট 15 থেকে কমিয়ে আগের মতো 5% করা হয়েছে। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও রাজস্ব বাড়াতে সব রেস্তোরাঁকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরামর্শ তাদের। আমরা বলেছিলাম যে ভ্যাটটা 3% হারে করার জন্য, এবং যারা ভ্যাট দেয় না সারা বাংলাদেশে যে 70%-এর মতো আমাদের ধারণা ভ্যাটের আওতাভুক্ত নাই, তাদেরকে ভ্যাটের আওতায় নিয়ে আসা। আর ভ্যাট যদি পরিপূর্ণ আদায় করতে চান তাহলে সরকারকে ট্যাক্সেশনটা ইজি করতে হবে। ট্যাক্সেশন ইজি করলেই ভ্যাট আদায় বেড়ে যাবে। গুঁড়া দুধ সহ সব শিশু খাদ্যের ওপর ভ্যাট পুনর্বিবেচনার আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃত্রিম আলো দূষণের দিক থেকে বিশ্বে 5ম অবস্থানে ঢাকা। প্রতি বছর প্রায় 10.5% হারে বাড়ছে উজ্জ্বলতার বিস্তার। ফলে ক্ষতির মুখে পড়েছে উদ্ভিদ ও প্রাণী। নষ্ট হচ্ছে প্রকৃতির জীবনচক্রের ভারসাম্য। বিশেষজ্ঞরা বলছেন, জীবজগতে ঘুম, বংশবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে আলো দূষণ। রাতের আকাশে হারিয়ে যাচ্ছে ছায়াপথ, সপ্তর্ষিমণ্ডল। 1901 সাল থেকে বৈদ্যুতিক বাতি ব্যবহারের পর কালের পরিক্রমায় এসেছে আধুনিক প্রযুক্তি। আলো ঝলমল তিলোত্তমা ঢাকা যেন রাতে আর ঘুমায় না। সূর্যাস্ত থেকে ভোর পর্যন্ত নতুন রূপে সাজে রাজধানী। তবে কৃত্রিম আলোর সাথে ধুলা দূষণ মিলে ধূসর করছে ঢাকার বায়ুমণ্ডল। শুধু অ্যান্ড্রোমেডা না, অনেক নেবুলা যেগুলো আমরা সবসময় এখন টেলিস্কোপ দিয়ে ছবি তুলি, সেগুলো তখন মানুষ খালি চোখে দেখতে পেত। আমাদের ঢাকা শহরে আপনার সবসময় দেখবেন যে রাতের বেলা একটা লাল একটা আভা হয়ে থাকে। ওটা হলো যে যত ধুলো কণা এবং ওয়াটার ভেপার যেগুলো আছে, বাষ্প, ওখান থেকে আমাদের যে রাস্তার যে লাইটগুলো, ওই লাইটটা গিয়ে রিফ্লেক্টেড হয়ে আবার ওটা ব্যাক করছে। মহাকাশ গবেষকেরা বলছেন, শহরের তুলনায় গ্রাম ও উপকূলে রাতের আকাশ অনেক স্বচ্ছ। সেখানে টেলিস্কোপে তোলা যায় গ্যালাক্সি, নেবুলা সহ মহাকাশের বিচিত্র সব ছবি। আমাদের দূরবীন টিমের যারা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা খুব ভালো ছবি তুলে, এবং তার মেইন কারণটা হলো যে লাইট পলিউশনটা খুব কম। ওখানে ইলেকট্রিক লাইট, যে আমাদের যে রাস্তায় যেসব আলো থাকে সেগুলো ওখানে নেই। কৃত্রিম আলো দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় জীববৈচিত্র্যের, বলছেন গবেষকেরা। পরিযায়ী ও নিশাচর পাখির জীবনচক্রেও ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে 2/3 উদ্ভিদের পরাগায়ন ও প্রাণীর জীবনচক্র। যত বেশি লাইট হয় আপনার ঘরে কিন্তু পোকামাকড় চলে আসে রাত্রে, কারণ তাদের জন্য এটা খুবই ডেট্রিমেন্টাল। আমরা এই পোকামাকড় জীবজন্তুকে কখনোই আমাদের পরিবেশের পার্ট মনে করি না। একটা মাত্রা থেকে মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, সেটাতে কিন্তু প্রত্যেকের জন্যই, সেটা হিউম্যান বিং থেকে শুরু করে অ্যানিমাল বিং, সবার জন্য কিন্তু ক্ষতিকর। কিন্তু আমরা এই লাইটের ব্যাপারে কি কোনো ধরনের কোনো বেসলাইন ডাটা আছে আমাদের? অতিরিক্ত আলো দূষণ ক্ষতিকারক কার্বন নিঃসরণ বাড়ায়। তাই কৃত্রিম আলো দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে বায়ু দূষণের মতো বড় ক্ষতি হবে, শঙ্কা গবেষকদের।
শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আন্দোলন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবির বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন করার ঘোষণাও দেন তারা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ শেষে এই ঘোষণা দেওয়া হয় শিক্ষকদের পক্ষ থেকে। শিশুদের শিক্ষার হাতেখড়ি শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। কোমলমতি শিশুদের শেখানোর দায়িত্ব যাদের, সেই শিক্ষকেরা দেশের ৩য় শ্রেণীর কর্মচারী, বেতন পান ১৩তম গ্রেডে। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে এমন আক্ষেপের কথা জানান প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। তারা চান প্রাপ্য সম্মান, ৩য় শ্রেণীর বেতন কাঠামো নয়, চান ২য় শ্রেণীর মর্যাদা। দাবি তোলেন ১০ম গ্রেডের বেতন কাঠামোতে উন্নীত করার। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, আমাদের দাবি একটাই, ১০ম গ্রেড চাই। ৩য় শ্রেণীতে আমরা পড়ে রয়েছি, এটা জাতির জন্য লজ্জাকর। সেজন্য আমরা ২য় শ্রেণীর সমমর্যাদা পেয়ে আমাদের এই লজ্জামুক্ত সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আমরা সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছি এবং দীর্ঘ ৩৩ বছর, কেউ ২৫ বছর চাকরি করার পরেও আমরা প্রধান শিক্ষক পোস্টে প্রমোশন পাই না। এ সময় শিক্ষকরা বলেন, দেশ গড়ার কারিগর হয়েও বৈষম্যের শিকার তারা। বলেন ৩১ তারিখে কনসালটেশন কমিটির একটি মিটিংয়ে যদি তাদের দাবির বাস্তবায়ন না হয়, তাহলে ১ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে যাবেন তারা। শিক্ষক সমাজের যে স্রোত, এটি আমরা আপাতত বালি এবং বেড়িবাঁধ দিয়ে ৩১ তারিখ পর্যন্ত রাখলাম। কিন্তু ৩১ তারিখে যদি আমাদের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড নিয়ে সিনেমিনি খেলা হয়, ৩১ তারিখের পরে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাব। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়েই আটকে দেয় পুলিশ। পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯:৩০ নগরীর তেঁতুলতলা মোড়ে এই ঘটনা ঘটে। অর্ণব বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তেঁতুলতলা মোড়ে একটি দোকানের সামনে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দারা অর্ণবকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। হত্যায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। যে আমরা শুনেছি যে এখানে একজনকে গুলি করে মেরে ফেলেছে, সেই সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের টিম এসেছে এবং ডিবি টিম এসেছে। তো আমরা কিছু তথ্য কালেকশন করেছি এবং আমরা ইনশাল্লাহ এই পুরো ঘটনা ইনশাল্লাহ উদ্ঘাটন করব এবং আমরা যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এদেরকে আইনের আওতায় আনব। পশ্চিমাঞ্চল রেলে ৩ বছরে ৬৬৮টি স্থানে রেল লাইন ভাঙা ও দুর্ঘটনা ঘটেছে। এতে বড় দুর্ঘটনা না ঘটলেও সময় নষ্ট হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রেলপথের বয়স হয়েছে, কমেছে ক্ষমতা। সেন্সর সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করলে সংকট কমবে না। রেল কর্মকর্তারা বলছেন, ডুয়েল রেল লাইন হলে এই সমস্যা থাকবে না। যাত্রী নিরাপত্তা, অর্থ সাশ্রয়, পরিবেশ দূষণ কম হওয়া সহ নানা কারণে গণপরিবহন হিসেবে ট্রেনের কদর সবসময় বেশি। তবে রেলপথে নড়বড়ে অবস্থা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে রেলে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ৩ বছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে বেড়েছে রেল লাইন ভাঙাসহ দুর্ঘটনার সংখ্যা। ২০২২ সালে ১৬০টি দুর্ঘটনার তুলনায় ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭টিতে। মূলত রেল লাইনের মেনটেন্যান্সের কারণে ঘটনাটা ঘটে। রেলের একটা বয়স থাকে, ওই বয়সটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন রেল ভাঙ্গার প্রবণতাটা বেশি হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলের অন্তত ৬০% রেলপথ পুরনো, কমেছে সক্ষমতা। লাইনের উপর ট্রেন উঠলে দেবে যায় স্লিপার। পর্যাপ্ত পাথর না থাকায় ভাঙছে লাইন, বাড়ছে লাইনচ্যুতি। নতুন লাইন তৈরি, আধুনিক সেন্সর সিস্টেম চালুর পরামর্শ বিশ্লেষকদের। এখন যে সময়টা আছে আধুনিকায়ন করা, তারপরে ইন্টারনেট অনুযায়ী সব কিছুকে মনিটরিং করা, দেখা, এই জিনিসগুলো খুব জরুরি করা এবং সাথে সাথে আমাদের লাইনও বাড়াতে হবে। কর্মকর্তারা বলছেন, লাইনের সক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলছে। সংকট নিরসনের ডাবল লাইন নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একটা উদ্যোগ গ্রহণ করেছে, একটা ফিজিবিলিটি স্টাডি কাম ডিটেল ডিজাইন চলছে যে আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন করা যায় কিনা। তো এটা আমাদের এই বছর পর্যন্ত লাগবে, এবার ডিটেল ডিজাইন হবে। এর বেসিসে কস্ট রেশনালাইজ হওয়ার পরে যদি কোনো ফান্ডিং লোক
খুঁজে পাওয়া যাবে সোর্স অফ ফিন্যান্সিং, তাহলে এই কাজটা শুরু হয়ে যাবে। পশ্চিমাঞ্চলে 1427 কিলোমিটার রেলপথে চলাচল করে 123টি যাত্রীবাহী ট্রেন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ডুয়েল রেল লাইনের কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। সেগুলোর বিষয়ে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আর বর্তমান সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেগুলোর জন্য আশু কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, রাজশাহী অর্থাৎ রেলের দুটি বিভাগ রয়েছে, অর্থাৎ পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল যেটি বলা হয়ে থাকে সেটি মূলত উত্তরাঞ্চল যে জোনটি সেটিকে পশ্চিমাঞ্চল জোনের মধ্যে রয়েছে, এবং এখানে যে রেল ট্র্যাকগুলো রয়েছে অর্থাৎ রেল লাইন যেগুলো রয়েছে এগুলো কোনোটি স্বাধীনতার পূর্ববর্তী লাইনও কিন্তু এখানে রয়েছে বা তারও পুরনো কিন্তু রেল লাইন এখানে রয়েছে, যার ফলে এখানে রেল সংশ্লিষ্ট যারা বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন রেল লাইনে একটি নির্দিষ্ট কার্যক্ষমতা রয়েছে, সেই সময়টি যদি অতিবাহিত হয়ে যায় তারপরে কিন্তু ক্রমেই রেল লাইনের ধারণ ক্ষমতা কার্যক্ষমতা কমতে থাকে, এবং এরপরেই কিন্তু যে তীব্র তাপদাহ অথবা শীতে কারণে রেল লাইন বেঁকে যাচ্ছে, কোথাও চির ধরছে, ফাটল ধরছে অথবা লাইনচ্যুতর মতো ঘটনা ঘটছে, এই ধরনের কারণেই কিন্তু ঘটছে। এবং রেল সংশ্লিষ্টরা বলছেন যে যদিও এখানে তাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে তারা কিন্তু চাইলেই রাতারাতি এই রেল ট্র্যাকগুলো পরিবর্তন করতে পারছেন না। সেই সাথে এইখানে রেল লাইনে যে স্লিপারগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা দেখেছি যে স্লিপারগুলো বেশ পুরনো, এবং যেখানে কোথাও কোথাও দেখা গেছে পর্যাপ্ত পাথর থাকছে না, যার ফলে কিন্তু রেল লাইন থেকে ক্রমেই আমরা দেখছি যে রেল লাইনচ্যুতর মতো ঘটনা ঘটছে। এবং পরিসংখ্যান যেটি বলছে যে গেল 3 বছরে প্রায় 668টির মতো রেল দুর্ঘটনা এবং লাইনচ্যুতির মতো ঘটনা ঘটে গেছে। এবং এখানে সংশ্লিষ্টরা বলছিলেন যে এখানে রাজশাহী থেকে এবং আব্দুলপুর স্টেশন পর্যন্ত ডুয়েল লাইন না হওয়া পর্যন্ত কিন্তু এই সমস্যার যে সমাধান হওয়া খুব একটা তারা সমস্যার যে সমাধান সেটি কিন্তু দেখছেন না, এবং তারা বলছিলেন যে এখানে আধুনিকায়নের বিকল্প নেই, অর্থাৎ রেল ট্র্যাকে যে আধুনিক সিস্টেমগুলো এখানে আমরা দেখছি যে রেল লাইন পরিচর্যার জন্য ম্যানুয়ালি পদ্ধতিতে করা হয়ে থাকে, কিন্তু এটি যদি আধুনিকায়ন করা না হয়ে থাকে, স্ক্যানিং মেশিন দ্বারা যদি প্রতিনিয়ত রেল লাইনগুলো স্ক্যান করা না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার খুব একটা সুযোগ নেই। তবে এখানে রেল কর্তৃপক্ষরা যারা বলছিলেন তারা মন্ত্রণালয়ে তাদের যে প্রপোজাল সেই প্রস্তাবনা সেটি তারা পেশ করেছেন, এবং সেটি মন্ত্রণালয়ে যাচাই বাছাই হচ্ছে, এবং এটি যদি তাদের যে প্রস্তাবনা পাঠিয়েছেন সেটি যদি পাশ হয় তাহলে কিন্তু এই থেকে এই যে ক্রমান্বয়ে দুর্ঘটনার ঘটনা বাড়ছে সেখান থেকে হয়তো তারা পরিত্রাণ পেতে পারে, এটি কিন্তু রেল কর্মকর্তারা বলছিলেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ঘন কুয়াশা ও হিমের বাতাসে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে মাঝে কয়েকদিন শৈত্যপ্রবাহ না থাকলেও নতুন করে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এই দুই জেলা। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নাটোরে বেড়েছে কুয়াশা। এই কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়াও মৃদু বাতাসে ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। হিমেল বাতাসের কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশু ও বয়স্করা। এদিকে ঘন কুয়াশার কারণে আরিচা, কাজিরহাট 9 ঘন্টা ও পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে 4 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে ঢাকার তাপমাত্রা কেমন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আবহাওয়া অধিদপ্তর কি বলছে? দেখুন, আবহাওয়া অফিস আসলে যেটি আগে থেকে পূর্বাভাস দিয়েছিল যে এই মাসের শেষের দিকে একটি বড় ধরনের শৈত্যপ্রবাহের একটি আশঙ্কা আবহাওয়া অফিস করেছিল, কিন্তু সেই বড় ধরনের শৈত্যপ্রবাহের কবলে আসলে সারা দেশ পড়েনি, যেটি আসলে বলছিলেন। এবং আবহাওয়া অফিসও যেটি আসলে আমাদেরকে জানিয়েছে যে আজকে দুটি জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে, একটি হচ্ছে পঞ্চগড় এবং আরেকটি হচ্ছে দিনাজপুরে। এছাড়া ঢাকায় আজকে তাপমাত্রা গতকালকে থেকে বেড়েছে। গতকালকে যেখানে আসলে 14 ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে আজকে তাপমাত্রা রয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে আগামীকাল এই তাপমাত্রা একই রকম আসলে থাকতে পারে, অর্থাৎ আগামী 2-3 দিন তাপমাত্রা কম থাকতে পারে। এরপরে জানুয়ারির শেষের দিকে
তাপমাত্রা আবারও বেড়ে যাবে। আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহ বা তাপমাত্রা অনেক কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সংখ্যা তারা আসলে দেখছেন না। তারা যেটি আসলে বলছেন যে এই তাপমাত্রা যেটি এখন আছে এর থেকে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আসলে আরও বাড়তে পারে। আর আজকে রাজধানীর তাপমাত্রা যেহেতু আসলে 15.4 ডিগ্রি সেলসিয়াস, সকালে কিছুটা একদম সূর্যের দেখা ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের দেখা মিলেছে, সূর্য উঠেছে এবং তবে রাজধানীতে বাতাস আছে, বাতাসের কারণে কিছুটা আসলে শীত অনুভূত হচ্ছে। এবং আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে রাজধানীতে তাপমাত্রা আসলে আর কমে যাবে কিনা। তার কারণ হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ এই মাসের শুরুর দিকে আবহাওয়া অফিসের একটা বলেছিল যে তাপমাত্রা রাজধানীর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি হতে পারে। তবে এই এখনকার যে পরিস্থিতি তাতে আসলে তাপমাত্রা 10 ডিগ্রি রাজধানীতে নেমে যাওয়ার কোনো সম্ভাবনা আবহাওয়া অফিস দেখছে না। এবং ফেব্রুয়ারির যে তাপমাত্রাটি, সেই ফেব্রুয়ারির তাপমাত্রাটি কেমন থাকতে পারে সেটি নিয়ে আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম। আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে হয়তোবা এই মাসের শেষের দিকে তারা ফেব্রুয়ারির আবহাওয়া পরিস্থিতিটা সম্পর্কে বলতে পারবে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে সূর্যের দেখা মিলেছে, সূর্য উঠেছে, এ কারণে শীত অনেকটাই কম অনুভূত হচ্ছে। সাধারণ মানুষ যারা আছেন তারা স্বস্তি নিয়েই কাজে বের হতে পারছেন। তো আমার কাছে আবহাওয়া পরিস্থিতি এটি ছিল এখনকার সময়। আদিল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার পঞ্চগড়ের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো আজকে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কুয়াশা কেমন, আর কৃষিক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে কিনা, সেই সাথে রোগ ব্যাধি বেড়েছে কিনা সেটাও জানাবেন। হিমালয় কন্যা পঞ্চগড়ে কিন্তু 3 দিন পর আবারও মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তার কারণ সকাল 9টায় অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে বলা হচ্ছে ওই এলাকায় মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলে। আমরা আসলে দেখছি যে গত 2 দিন ধরেই কিন্তু সূর্যের দেখা মেলেনি। গতকালকে আমরা দিনভর দেখেছি ঘন কুয়াশা ছিল এবং উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। আজকেও কিন্তু এখন পর্যন্ত আমি যদি আপনাকে দেখাতে একটু চেষ্টা করি, আজকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। সকাল 8টার দিকে একবার সূর্য উঁকি দিয়েছিল, কিন্তু সেভাবে উত্তাপ ছড়াতে পারেনি। এখন গোটা এলাকা কিন্তু ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। আমরা আসলে প্রতি বছর দেখি যে এই শীতের সময় কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, যারা কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক, চা শ্রমিক, যারা আসলে খেটে খাওয়া মানুষ, তাদের সীমাহীন দুর্ভোগ আমরা প্রতি বছর দেখতে পাই। এবারও আমরা তাই দেখতে পাচ্ছি। পঞ্চগড়ের 20,000-এর মতো পাথর শ্রমিক আর বালু শ্রমিক রয়েছে। তারা আসলে সকাল বেলায় কিন্তু হাঁটু জলে নেমে তারা পাথর এবং বালু সংগ্রহ করে। এর বাইরে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আসলে প্রতি বছরের মতো এবারও আমরা সীমাহীন দুর্ভোগ দেখতে পাচ্ছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ঢাকা এবং পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পানির স্তর, আসা যাওয়ার পথ ও আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে বাইক্কাবিলে বেড়েছে জলচর পাখির সংখ্যা। বেসরকারি গবেষণা সংস্থার তথ্য মতে গত 2 বছরের চেয়ে এবছর 3000-এর বেশি পাখি এসেছে। তবে শিকারীদের দৌরাত্ম্য, জলজ উদ্ভিদের সংকট ও অনিয়ন্ত্রিত দর্শনার্থীর কারণে হুমকির মুখে পাখিরা, বলছেন বিশেষজ্ঞরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের 3টি বিলের সমন্বয়ে বিস্তৃত হাইলহাওরের বাইক্কা বিল হাজারো পাখির কিচিরমিচির ও উড়ে বেড়ানো বাইক্কা বিলের বিশেষ বৈশিষ্ট্য। এই বিলে 59% পাখি পরিযায়ী, যা দেখা যায় শীতে। বন জঙ্গল দেখলাম, পাখিদের কিচিরমিচির শুনলাম, আর আমি অনেক আনন্দ পেয়েছি। বিভিন্ন ধরনের পাখি দেখলাম, হাঁস দেখলাম, সবার নাম আমার জানা নাই, বাট যতটুকু দেখেছি অনেক ভালো লাগতেছে। সম্প্রতি বাইক্কা বিলে শীতকালীন জলচর পাখির শুমারি চালায় বাংলাদেশ বার্ড ক্লাব ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। সেখানে 38 প্রজাতির 7870 জলচর পাখির দেখা পান তারা। গত বছর একই সময় দেখা মিলেছিল 33 প্রজাতির 4615 জলচর পাখি। তবে দর্শনার্থীদের অবাধ চলাচলে পাখিদের নিরাপদ বিচরণে ব্যাঘাত ঘটছে। সাইবেরিয়া থেকে এখানে পাখি আসে, তো তাদের সংরক্ষণের জন্য বা তাদের
একটা অভয়ারণ্য তৈরি করার জন্য আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত। আমাদের শান্তিপূর্ণভাবে এই পরিবেশটাকে এনজয় করা উচিত, পাখিদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা উচিত না। পরিযায়ী পাখির সংখ্যা নির্ভর করে পানির স্তর, আগের মৌসুমের পরিস্থিতি এবং যাতায়াতের পথের উপর। বিশেষজ্ঞরা বলছেন পাখিদের নিরিবিলি পরিবেশ নিশ্চিতে কার্যকর উদ্যোগ জরুরি। বিলে প্রায় 58% পরিযায়ী পাখি এসেছে, দেশি পাখিও রয়েছে। গত বছরের চেয়ে পাখির সংখ্যা ভালো, তবে বিলে দর্শনার্থী নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত মানুষের কারণে পাখির আবাসস্থল হুমকিতে পড়েছে। 2014 থেকে 2019 পর্যন্ত শীতে প্রতি বছর গড়ে 9000 জলচর পাখি ছিল বলে জানিয়েছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।